ওয়েলকাম টু স্কলার একাডেমি। আজকে তোমাদের ইতিহাসের 11 নম্বর ক্লাস। আমি তোমাদের শামীম স্যার। আজকে ইতিহাসের ক্লাসটা হবে 1916 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ এই সময়ে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি ঘটেছিল আমাদের ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একটা অধ্যায়। এই অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা পেন এবং পেপার নিয়ে অবশ্যই বসো, যাতে আমি এই টপিকের বাইরে যেগুলো বলবো সেগুলো যাতে তোমরা লিখে নিতে পারো। এবং আজকে এই টপিকে আমরা কী পড়বো সেটা আমরা একটা সামারাইজ করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই টপিকে আমরা পড়বো লখনৌ প্যাক্ট পড়বো, এই টপিকে আমরা রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই টপিক আমরা পড়বো চম্পারণ সত্যাগ্রহ, খেদা, আহমেদাবাদ মিল সত্যাগ্রহ, তারপরে পড়বো আমরা খিলাফত আন্দোলন পড়বো, স্বরাজ্য দল পড়বো, তারপর সাইমন কমিশন পড়বো, লালা লাজপত রায় সম্পর্কে পড়বো। অর্থাৎ এইখানে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, অধ্যায়গুলো এই সময় ঘটেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য, তার একটা প্রতিফলন আমরা এই নোটে বা এই ক্লাসে দেখতে পাবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। আজকের ইতিহাস ক্লাস 11 প্রিপেয়ার্ড বাই। চলো শুরু করি। কংগ্রেসের 1916 সালের লখনৌ অধিবেশন। আমরা এর আগের একটা টপিকে পড়েছিলাম যে কংগ্রেসের 1907 সালে একটা বিভাজন ঘটেছিল চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে। তাহলে এই যে বিভাজনটা ঘটছে, এই বিভাজনের সময় তাহলে দুই দল আলাদাভাবে হয়ে যাচ্ছে বা কংগ্রেস একটু তুলনামূলকভাবে দুর্বল হচ্ছে। তারপরে আমরা দেখেছি যে 1905 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে এবং তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনটা শুরু করছে। কিন্তু এই যে লখনৌ সেশনে একটা বিশাল গুরুত্বপূর্ণ রয়েছে গোটা ভারতের মডার্ন ভারতের ইতিহাস, মানে আধুনিক যে ইতিহাস, তার একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। চলো আমরা কী কারণ সেগুলো আমরা দেখতে পাবো। এই পরিস্থিতির কারণ 1907 সালে কংগ্রেসের মধ্যে চরমপন্থী তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ এবং নরমপন্থী গোখলে, মতিলাল নেহরু গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অর্থাৎ সুরাটের বিভাজন ঘটেছিল, সুরাটের সেই তাপ্তি নদীর তীরে। তারপর আমরা দেখব 1916 সালে লখনৌ অধিবেশনের এই বিভাজন দূর হয়। অর্থাৎ এই কংগ্রেসের যে দুই শাখা, অর্থাৎ চরমপন্থী ও নরমপন্থী, এই দুই দল কিন্তু যে ভাগ হয়ে যাচ্ছে সেটা আমরা দেখলাম। তারপরে দেখো, তাহলে এই যে বিভাজনটা দূর হচ্ছে, সেখানে একটা চুক্তি হচ্ছে, তাহলে আমরা লখনৌ চুক্তি বা এটাকে আমরা বলবো যে লখনৌ প্যাক্ট। এটাকে আমরা বলবো যে লখনৌ প্যাক্ট। এই লখনৌ প্যাক্টটা একটা যুগান্তকারী ঘটনা। লখনৌ নবাবের শহরে এই ঘটনাটা ঘটেছিল। এইখানে মুসলিম লীগ ও কংগ্রেস একসঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিতে সম্মত হয়। অর্থাৎ এই যে সম্মেলন, এই সম্মেলনে যেমন কংগ্রেসের আলাদা করে সম্মেলন হচ্ছিল প্রতি বছর, সেরকম মুসলিম লীগের আলাদা করে সম্মেলন হচ্ছিল। কিন্তু এই সম্মেলনে কী করছে যে জাতীয় কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগও কিন্তু যোগদান করছে এবং তারা বলছে যে আমরা একসঙ্গে কী করব, স্বাধীনতা আন্দোলনটাকে পরিচালনা করব। মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। হিন্দু মুসলিম ঐক্য দৃঢ় হয়। প্রথমবারের মধ্যে কংগ্রেস ও মুসলিম লীগ একসঙ্গে ব্রিটিশ ভারতের বিরুদ্ধে মানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অবস্থান কিন্তু গ্রহণ করছে। তারপরে চলে আসছে যুগান্তকারী ঘটনা চম্পারণ সত্যাগ্রহ। তাহলে এইখানে আমরা দেখি গান্ধীজি দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘ জীবন 20 বছরেরও বেশি সময় ধরে কোথায় ছিলেন? আফ্রিকাতে ছিলেন। আফ্রিকাতে তিনি গিয়ে বর্ণ বিরুদ্ধে যে আন্দোলন, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেটা তিনি করেছিলেন এবং যে ওইখানকার মানুষদের মধ্যে স্বাধীনতাকে চেতনাকে জাগ্রত করেন। সেখানে টলস্টয় ফার্ম, লিও ফার্ম প্রভৃতি তিনি করে তাদেরকে কিন্তু এই যে সাদা মানুষের দ্বারা কালো মানুষের অত্যাচার বা ওই আফ্রিকার যে মানুষেরা নিম্নবর্ণের মানুষ, তাদেরকে যে সাধারণভাবে তাদের যে জীবনযাপনের অধিকার ফিরিয়ে দেওয়া, তার একটা নেতৃত্ব দিয়েছিলেন সেই সুদূর আফ্রিকাতে গিয়ে গান্ধীজি। এবং সেখানে তিনি একবার হেনস্থার শিকার হয়েছিলেন। কীরকম? যে তিনি কালো বলে তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তো তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন যে না, এই যে অত্যাচার অনাচারের বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে এবং তিনি সেটা করেও ছিলেন এবং সেই সাফল্যের সঙ্গে তিনি দীর্ঘদিন সেই আফ্রিকাতে কাজ করে
তিনি ভারতে ফিরে আসেন এবং 1915 সালের 12ই জানুয়ারি, যেটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস, 12ই জানুয়ারি, এটা মনে রাখতে হবে, প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস 12ই জানুয়ারি, এটা পরীক্ষায় পড়ে। এই প্রবাসী ভারতীয় দিবসটা কি? এই দিনে অর্থাৎ এই 12ই জানুয়ারিতে, 12ই জানুয়ারিতে গান্ধীজি, সরি আমি মিস্টেক ভুল বললাম, 12ই জানুয়ারি, 9ই জানুয়ারি, সরি 9ই জানুয়ারি, 12ই জানুয়ারি তো এর জন্মদিন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, এটা 9ই জানুয়ারি, যুব ভারতীয় দিবস যেটাকে বলা হয়, এটা 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস এবং তিনি আফ্রিকা থেকে ইন্ডিয়াতে ফিরে আসেন, সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে তিনি ফিরে আসেন। তার মাঝে কি তিনি ভারতে আসেননি? টানা 1891 সালে তিনি প্রথমবার গিয়েছিলেন। তো তারপরে কি তিনি আসেননি? না, তিনি এসেছিলেন, কিন্তু পাকাপাকিভাবে তিনি ভারতে ফিরে আসেন এবং তিনি এরপরে কী করেন? ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখার পরে তিনি এটা বুঝতে চেষ্টা করেন যে আমি ওইখানে যে কাজগুলো তিনি করেছিলেন, যে বিভিন্ন আন্দোলন সত্যাগ্রহের মাধ্যমে, সেইটা কি ভারতে করা যাবে কি না। তার উদ্দেশ্যে তিনি কয়েক বছর, 2-3 বছর সারা ভারতে শুধু ঘুরে দেখেন, বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং দেখেন যে মানুষের অবস্থা কী, মানুষের সমস্যাটা কী, তার কী সমাধান হতে পারে, হ্যাঁ, কোথায় কি অনাচার হচ্ছে, কোথায় কি অবিচার হচ্ছে, সেসব বিষয়গুলো তিনি নখদর্পণে খুঁটিয়ে দেখেন, মানে ভারতকে তিনি স্টাডি করেন বলা চলে। তারপরে তিনি কিন্তু জাতীয় ময়দানে আসছেন। প্রথম আসছেন না, প্রথম তিনি এই চম্পারণ সত্যাগ্রহটা থেকে আমরা বুঝতে পারবো তিনি কিভাবে ভারতের রাজনীতিতে প্রবেশ করছেন। তাহলে আমরা এইখানে দেখব যে কিভাবে তিনি এই ভারতের জাতীয় আন্দোলনে প্রবেশ করছেন। চলো শুরু করি। চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে, মনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চম্পারণটা কোথায়? চম্পারণ হচ্ছে বিহারে, বিহারের চম্পারণ জেলার নীল চাষিদের উপর ব্রিটিশ সরকার 3 কাঠির ব্যবস্থা চালু করেছিল। নীল চাষিরা তাদের জমির 15% নীল চাষের জন্য দিতে বাধ্য হতেন। এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হতো এবং কৃষকরা গান্ধীর কাছে সাহায্য চান। যেহেতু তিনি ওইখানে আফ্রিকাতে গিয়ে সাফল্য লাভ করেছিলেন, তো ওখানকার যারা কৃষক তারা মনে করেছিল যে গান্ধীজি মানে সফল হবে। তো দেখো কি হয়, গান্ধী স্থানীয় নেতা রাজকুমার শুক্লার আমন্ত্রণে চম্পারণে তিনি আসলেন। কোথায় আসলেন? বিহারের চম্পারণে। কে তাকে আমন্ত্রণ করলেন? রাজকুমার শুক্লা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে কার আমন্ত্রণে তিনি চম্পারণে গিয়েছিলেন। তাহলে রাজকুমার শুক্লা। গান্ধীজি যখন এতে যান, মানে চম্পারণে যান, তখন ব্রিটিশরা কিন্তু কৃষকরা একদম ব্রিটিশকে একদম অবাধ্য হয়ে যায়, মানে একদম কোনো কিছুতে মানে না। তাদের একটা কথা ছিল যে আমাদের মধ্যে ঈশ্বর এসেছেন, আমাদের মধ্যে রাম এসেছেন। দেখে কন আয়া রাম আয়া, অর্থাৎ রামের প্রতিরূপ মনে করতেন কাকে? গান্ধীজিকে। মনে করতেন যে স্বয়ং রাম এসেছেন আমাদের এখানে, ঈশ্বর এসেছেন, রাম ভগবান এসেছেন, তো আমাদের আর কোনো ভয় নেই। তো তাকে এইভাবে তারা মনে করেছিলেন। তো তখন তিনি ওখানে গেলেন, গান্ধীজি ওখানে গেলেন। তারপর যাওয়ার পরে দেখলেন যে না, এই 3 কাঠি ব্যবস্থা, অর্থাৎ 20 কাঠা, যদি 3 কাঠি মানে কি 20 কাঠায় 3 কাঠা চাষ করতে হবে, মোটামুটি 15%। তাহলে এবার দেখো এর ফলে কি হচ্ছে, কৃষকদের সংগঠিত করেন এবং ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ফলাফল, ব্রিটিশ সরকার 3 কাঠির ব্যবস্থা বাতিল করে এবং চাষিদের আর নীল চাষে বাধ্য করা হয়নি। এটা ছিল গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ আন্দোলন। তারপর গান্ধীজি যখন যান, ওখানে ব্রিটিশরা বলে যে আপনি অবিলম্বে এই স্থান ছেড়ে চলে যাবেন, অর্থাৎ এখান থেকে চলে যাবেন, কিন্তু গান্ধীজি তাদের কথা তো অবশ্যই শোনেননি এবং কৃষকদেরকে নিয়ে তিনি সংগঠিত আন্দোলন করেন। গান্ধীজি মনে করতেন যে ম্যাস বা জনগণ, তার হাতেই প্রভূত ক্ষমতা, তার হাতেই সব ক্ষমতা, তিনি যত আন্দোলন করেছেন কিন্তু সব জনগণকে নিয়ে করেছেন। তো তার এটা একটা বড় রকম সাফল্য ছিল। এবং সবথেকে বড় ব্যাপার, গান্ধীজি যেটা মনে করতেন নরমপন্থীতে, গান্ধীজি তো কখনো নিজে হাতে অস্ত্র তুলে নেননি। তাহলে এই যে এই যে কথাটা আমি বলছি, এই যে এছাড়াই কোনো অস্ত্র ছাড়াই তিনি গোটা ভারতের জনগণকে তার কথা বা তার ভাবভঙ্গি বা তার যে
ভাবধারা তার দ্বারা কিন্তু তিনি উদ্বুদ্ধ করেছিলেন এবং সেখানে কিন্তু সফলতাও কিন্তু তিনি অর্জন করেন। অর্থাৎ তিনি কোনো রকম রক্তক্ষয় ছাড়াই অনেক আন্দোলনে কিন্তু সফলভাবে উতরে গেছেন। এটা তার একটা বিশাল বড় বিস্ময়কর একটা ব্যাপার, কি কোনো রকম তিনি যে কোনো অস্ত্রের সাহায্য নিতেন না, অহিংসার বিশ্বাস করতেন যেটাকে বলেন। হ্যাঁ, 3 কাঠি ব্যবস্থা যেটা আমি বললাম, 20 কাঠায় কত হয়? 20 কাঠায় 1 বিঘা, এবার এই 20 কাঠাতে 3 কাঠা দিতে হবে। এটা হচ্ছে 3 কাঠিয়া, এটা হচ্ছে 3 কাঠিয়া ব্যবস্থা। এরপরে করতে দেখো খেদা সত্যাগ্রহ বা খেদা আন্দোলন, বা খেদা কোথাও খেড়াও বলে, খেদা তোমরা দেখবে ইংরেজিতে, এইটা খেদা গুজরাটে অবস্থিত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয় এবং কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। তাহলে কি হয়ে গেল? দুর্ভিক্ষ হলো এবং কৃষকদের ফসল নষ্ট হয়ে গেল। কিন্তু তাও কি হয়, ব্রিটিশ সরকার তাদেরকে বাধ্য করে যে কর আদায় করতে। কৃষকের কর্মকূপের আন্দোলন আবেদন করে তা প্রত্যাখ্যান করে এবং গান্ধীজি সেখানে যান এবং গান্ধীজি সর্দার বল্লভভাই প্যাটেল, নরহরি পারিক কৃষকদের সংগঠিত করেন এবং কর পরিশোধ বন্ধ করে ডাক দেন। এর ফলে কৃষকরা কিন্তু ঋণ দিতে হয়নি, কর দিতে হয়নি, মকুব করে দেওয়া হয়। এটা কিন্তু দ্বিতীয় অহিংস আন্দোলন, কিন্তু দ্বিতীয় সফল প্রয়াস। এটা কোথায় হচ্ছে? খেদা। এই খেদার যারা ছিল, খেদাতেই যারা কৃষক ছিলেন তারা কিন্তু এই বল্লভভাই সর্দার প্যাটেল তো তাকে সর্দার উপাধি দেন। সর্দার কাকে? বল্লভভাই প্যাটেলকে। বল্লভভাই প্যাটেলকে তিনি কি করেন? সর্দার উপাধি দেন। কারা? ওইখানের কৃষকরা। এটা ছিল গান্ধীর দ্বিতীয় সফল প্রয়াস। তারপরে দেখো আহমেদাবাদ মিল শ্রমিক আন্দোলন। অর্থাৎ আহমেদাবাদে একটা মিল ছিল, টেক্সটাইল জামা কাপড়, টেক্সটাইল মিল। এই টেক্সটাইল মিল ছিল। এইখানে কি হয়, আমাদের টেক্সটাইল মিলের শ্রমিকরা, এই লেখাও আছে, টেক্সটাইল মিলের শ্রমিকরা ন্যায্য মজুরি চাইছিলেন এবং ব্রিটিশরা তাদের মালিকের দাবিকে উপেক্ষা করেছিল। ন্যায্য মজুরি কেন চাইছিল? সেই সময় সবার অসুস্থ হয়ে যায়, বিভিন্ন জ্বর, নিউমোনিয়া, প্লেগ, এই জাতীয় বিভিন্ন রোগ, তারপরে ওই যক্ষা এই বিভিন্ন রোগ দেখা দেয়। তো তার ফলে শ্রমিকরা ঠিকঠাক কাজ করতে পারেনি। তাহলে একটা শ্রমিক যখন তার একটা মালিকের অধীনে কাজ করছেন, একটা কারখানার মালিকের, তাহলে সে মালিকের উচিত তাদের করা, অসুস্থ থাকলে তাদের কি সবেতন ছুটি বা মজুরি দেওয়াটা উচিত, যেহেতু সে তারই তো কাজ করেছে। এই আন্দোলনে তারা আন্দোলনরত ছিলেন, সেখানে করেনি, তাদের দাবিটা মানেনি। তারপরে কি হয়, এই যে স্বাস্থ্যকর কাজের পরিবেশে বেতন দাবি ছিল, স্বাস্থ্যকর তারা ওখানে কাজ করেছে বলে তো বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকার পরে তাদের শরীর খারাপ হয়েছে। তাহলে সেই দায়টা কার? সেই দায়টা ওই মালিকের। কিন্তু সেই মালিক কোনো রকম দায়ভার গ্রহণ না করে বেতনও দিচ্ছিলেন না। তারপরে কি হয়, গান্ধী উপবাস আন্দোলন করেন, অর্থাৎ হরতাল। এবং উপবাস মানে কি? হাঙ্গার স্ট্রাইক, এটাকে বলছে হাঙ্গার স্ট্রাইক। এটা গান্ধীর প্রথম হাঙ্গার স্ট্রাইক। শ্রমিকদের ঐক্যবদ্ধ করেন, এর ফলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়। মালিক পক্ষ মাত্র 35% দিতে চেয়েছিলেন, গান্ধীজি সেটা বাড়িয়ে 50% দেওয়ার ব্যবস্থা করেন আন্দোলনে। এটা ছিল গান্ধীর শ্রমিক আন্দোলন, প্রথম একটা সফল অহিংস প্রয়াস, অহিংস একটা আন্দোলন। তাহলে তিনি 3টে পরপর আন্দোলন হয়ে গেল, চম্পারণ, খেদা এবং হচ্ছে সেটা কি আমাদের আহমেদাবাদ হাঙ্গার স্ট্রাইক। অর্থাৎ এই 3টে আন্দোলনের পরে কিন্তু গান্ধীজির একটা জাতীয় নেতার একটা কিন্তু মর্যাদা পাচ্ছেন। এরপরেই চলে আসে কি রাওলাট আইন। রাওলাট আইনের কী ছিল? রাওলাট আইনটা আমরা দেখবো, একটা কালা কানুন। এই আইন অনুযায়ী বিচার ছাড়া যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করা যেত, সংবাদপত্র স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং ভারতীয়দের প্রতিক্রিয়া, গান্ধী ও কংগ্রেস এই আইনের বিরোধিতা করে দেশব্যাপী হরতাল ও আন্দোলন হয়। এর ফলে কি হয়, এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে 1919 সালে, যেখানে ব্রিটিশের জেনারেল ডায়ারের নির্দেশে হাজারো নিরীহ মানুষকে হত্যা করা হয়। এইখানে দেখো রাওলাট আইনটা হচ্ছে কত, 1919 সালে। এই আইনে বলছে যে কাউকে বিনা বিচার ছাড়াই যে কোনো যাকে সন্দেহের বসে যে কাউকে গ্রেপ্তার করা যাবে, সন্দেহের বসে গ্রেপ্তার
ও বিনা বিচারে হাজতবাস, এটা ছিল কিন্তু এই আইনের উদ্দেশ্য। তারপরে কি হয়, বৈশাখী দিন, বৈশাখী ডে, অর্থাৎ 13 এপ্রিল বৈশাখী, মানে যেটা আমাদের পয়লা বৈশাখ, ওই পয়লা বৈশাখে এই যে যখন আন্দোলন হচ্ছিল তার আগে থেকে, তো এই বৈশাখীর একটা দিনে কি হয়, জালিয়ানওয়ালাবাগ, পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ, যেটা আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি কিন্তু আমার যাওয়ার পূর্বও ইচ্ছা, অমৃতসর এই মাঠটাতে আমাকে যেতেই হবে কোনো একটা সময়তে, মানে যাওয়ার খুব ইচ্ছা রয়েছে। অমৃতসর শহর, স্বর্ণ মন্দির এবং এই জালিয়ানওয়ালাবাগে বেড়ানো। তো অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ বলে একটা উদ্যান, পার্কের মতো উদ্যান ছিল। এইখানে কি হয়, রাওলাট আইনের সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়। সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করে জালিয়ানওয়ালাবাগে যে পার্ক, সেখানে এই বৈশাখীর দিনে, অনুষ্ঠানের দিনে সবাই সমাবেত হয়। অর্থাৎ কীভাবে, মানে একটা পার্কের মধ্যে ঢুকে ওখানে জনগণ আছে, সাধারণভাবে জনগণ, নিরস্ত্র জনগণ আছে, তারা আন্দোলন করছে। সেইখানে সন্ধ্যেবেলাতে কী হয়, ওই একটা মানুষরূপী শয়তান ছিল, তার নাম জেনারেল ডায়ার। ওই মানুষরূপী শয়তানটা কি করে, নির্দেশ দেয় যে এখানে সেনাবাহিনীকে ঢুকিয়ে দেয় পার্কের এই বাইরে। পার্কের মাত্র একটাই প্রবেশের পথ ছিল, একটা কি দুটো, একটা। তো এইভাবে পার্কের চারিদিকে সেনাবাহিনীকে মজুত করে এবং এই নিরস্ত্র মানুষকে একদম নির্বিচারে কয়েক রাউন্ড গুলি চালিয়ে হত্যা করা হয়। এখানে হত্যা করা হয়। তো সেখানে অনেক মানুষ মারা যায়। সরকারি মতে 100-200টা মতো, আর বেসরকারি মতে, সরকারি ওরা তো কম লুকাবেই, মানে ব্রিটিশরা, কিন্তু বেসরকারি মতে 900+ মানুষ মারা যায়। 900+ মানুষ মারা যায়। এই নিরস্ত্র মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করে এই শয়তান, মানুষরূপী শয়তান জেনারেল ডায়ার। তারপরে কি হয়, এরই প্রতিশোধ নিতে গিয়ে অনেককে মারার চেষ্টা করে, জেনারেল ডায়ারকেও পরে হত্যা করা হয়। ঠিকই করা হয়েছিল। তো এইটা ছিল রাওলাট আইন, অর্থাৎ এই বৈশাখী দিন, অর্থাৎ এপ্রিল মাসের 13 তারিখে জালিয়ানওয়ালাবাগে তাদেরকে হত্যা করা হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের যে স্মারক বা যে পার্ক, সেই উদ্যানের একটা ফটো আমি এখানে দিয়েছি, তোমাদেরকে দেখাবো সেই ছবিটা। এইটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যার কাণ্ডের যে জায়গা, যে পার্ক, সেইখানে। এবং এইখানে আরও বিভিন্ন জায়গায় যে দেওয়ালগুলো রয়েছে, এটা স্মারকটা করা হয়েছে পরবর্তীকালে। আর বিভিন্ন জায়গায় যে দেওয়ালগুলো রয়েছে, সেই দেওয়ালে আমি যাইনি, যেতে হবে, এখানে আবার যাওয়া উচিত। তো এইখানে কি হয়, ওই দেওয়ালগুলোতে এখন পর্যন্ত সে গুলির চিহ্নগুলো আছে এবং সেখানে মার্ক করা আছে অনেক, প্রচুর শত বুলেটের চিহ্ন, গুলির চিহ্ন। এটা হচ্ছে সেই বিখ্যাত অমৃতসরের বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ পার্ক, যেটা আমাদের একটা মর্মান্তিক ইতিহাসের সাক্ষী। চলো তারপরে আমরা চলে যাব অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922 সাল। অসহযোগ, এই যে এটা হলো রাওলাট আইনটা হলো, তারপরে কি হচ্ছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো। এই রাওলাট আইনের পরে কি হয়, বা এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। এই নাইট উপাধি কি তোমরা জানো? নাইট উপাধি হচ্ছে যাদের নাইট উপাধি থাকে তাদের আগে স্যার লাগানো হয়। স্যার, তো এটাকে কেটে দাও। স্যার রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বলতাম, বা স্যার রবীন্দ্রনাথ টেগর বলতাম। তো তিনি নাইট উপাধি ত্যাগ করে দিয়েছেন, তাই রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার একটা কথা শুনে রাখবে, স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু, কারণ কি, তার নাইট উপাধি ছিল। তো চলো এটা দেখি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। এবং মহাত্মা গান্ধী কি করেন? মহাত্মা গান্ধী কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন। কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন। এই যে মহাত্মা গান্ধীকে মহাত্মা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলেছেন মহাত্মা গান্ধী। তাদের কিন্তু সবসময় মতের কিন্তু মিল থাকতো তা নয়। উনি
রবীন্দ্রনাথ ঠাকুর মরে যাওয়ার আগে 1937-38 সালে বিশ্বভারতীতে এসেছিলেন এবং সেইখানে তার আগেও এসেছেন যে সেইখানে আধ ঘন্টার উপরে বা বেশ কিছু সময় একাকিত্বে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী একাকিত্বে কথা বলেছিলেন, একদম ক্লোজ ডোর মিটিং। সেই মিটিংয়ে তাদের কি কথা হয়েছিল, কি বক্তব্য ছিল, তাদের কি মতের আদান প্রদান হয়েছিল, তো তাদের মতের মিল অনেক ক্ষেত্রে কম হতো। তো মানে কি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে চাইছিলেন যে খাদি আন্দোলন বা যেটা চরকা আন্দোলন ওইটাতে সামিল করতে, কাকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, মহাত্মা গান্ধী। কিন্তু তিনি হতে চাননি, মানে তিনি মনে করতেন যে সবসময় ওই অহিংস বা এটাতেই যে হবে তা নয়। তো তিনি আসেন শান্তিনিকেতনে, বোলপুরে, সবার পছন্দের শহর শান্তিনিকেতন। তো সেইখানে এসে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ক্লোজ ডোর মিটিং করেন। সেই মিটিংয়ের কী বক্তব্য হয়েছিল সেটা জানা যায় না এখন পর্যন্ত। সেটা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরও লেখেননি, মহাত্মা গান্ধীও লেখেন, এবং সেখানে তৃতীয় কোনো ব্যক্তিও ছিল না। তো সেই মিটিংয়ের বক্তব্য জানা যায়নি, কিন্তু পরবর্তীকালে গান্ধীজির যে কথাগুলো সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেকটা মেনে নিয়েছিলেন। আমার মনে হয় যে ওই মিটিংয়েই তিনি হয়তো তাকে বুঝিয়েছিলেন। চলো, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড ও রাওলাট আইন নিয়ে জনগণের ক্ষোভ বৃদ্ধি পায়। খিলাফত আন্দোলন ও ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু বৃদ্ধি পায়। আন্দোলনের ধরন বিদেশি কাপড় বর্জন, ব্রিটিশ স্কুল বর্জন, কলেজ আদালত চাকরি বর্জন, খদ্দর অর্থাৎ যেটা খাদি বা চরকার যে পোশাক, দেশীয় পোশাক এবং দেশীয় দ্রব্য ব্যবহারের প্রচার, পুলিশ ও সরকারি কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান। তিনি এইখানে গান্ধীজি যারা চাকরি করতো তাদেরকে বলেছিলেন যে তোমরা ব্রিটিশের বিপক্ষে যারা আছো তারা নিজেদের এটাকে ত্যাগ করে দাও, তারা তাদের উর্দি ত্যাগ করো, তারা সরকারি কর্মচারী যারা তারা সরকারি চাকরি ত্যাগ করো, যদি তোমাদের সংস্থান থাকে তাহলে তোমরা ত্যাগ করো। এভাবে বিভিন্নভাবে আহ্বান করেছিল এবং তার আহ্বান অনেকে সাড়াও দিয়েছিল। এই আন্দোলন অত্যন্ত সফল হতে থাকে। 1922 সালে চৌরি চৌরা ঘটনাতে পুলিশের উপর হামলা হলে গান্ধী আন্দোলন প্রত্যাহার করে নেন। এই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাটা কি হচ্ছে, এইখানে 1922 সালে গোরখপুর যেটা বর্তমানে উত্তরপ্রদেশ অবস্থিত, এই গোরখপুরে কি হয়, উন্মত্ত জনতা একটা পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন। সেই জায়গাটার নাম চৌরি চৌরা। পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দিলে অনেকজন 20 জনের উপরে পুলিশ মারা যান, আহত হন। তো এই ঘটনাটাতে গান্ধীজি অত্যন্ত মর্মাহত হন এবং তিনি বলেন যে এই আন্দোলনটা খুব সঠিকভাবে যাচ্ছিল এবং কোনো রকম হিংসা তো জড়ায়নি, অহিংসার মাধ্যমে যাচ্ছিল। তো সেক্ষেত্রে এই এতজন পুলিশকে মেরে দিয়ে হিংসার পথ বেছে নেওয়ার জন্য তিনি মর্মাহত হন এবং তিনি অবিলম্বে তারপরের দিনই ঘোষণা করেন যে অসহযোগ আন্দোলনটা তুলে নেওয়া হলো। এবং এই অসহযোগ আন্দোলন তুলে নেওয়ার ফলেও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু একটু দুঃখিত হয়েছিলেন যে না, গান্ধীজি এই ডিসিশনটা হয়তো ঠিক নেননি, কারণ আন্দোলনটা সঠিক পথে যাচ্ছিল, কিন্তু গান্ধীজি চাননি এই অহিংসার মধ্যে হিংসতা ঢুকুক। তারপরে দেখো খিলাফত আন্দোলন। খিলাফতটা কি? খিলাফত জিনিসটা আমাদেরকে দেখতে হবে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরে তুরস্কের খলিফার ক্ষমতা লোপ পায়, ভারতীয় মুসলমানরা খলিফার ক্ষমতা রক্ষার জন্য আন্দোলন শুরু করে। গান্ধী হিন্দু মুসলিম ঐক্যের জন্য এই আন্দোলনের সমর্থন দেন। 1924 সালে তুরস্কের খলিফারা শেষ হয়ে গেলে আন্দোলন শেষ হয়ে যায় এবং অল ইন্ডিয়া খিলাফত কমিটি যেটা ছিল, অল ইন্ডিয়া খিলাফত কমিটি এটা প্রেসিডেন্ট ছিলেন কিন্তু সভাপতি কে? মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, এই তাহলে খিলাফতটা কি? খিলাফতটা হচ্ছে যে সমস্ত মানে মুসলিমদের যে সমস্ত রাজ্য ছিল, মানে মুসলিম শাসক যারা ছিল তাদের একটা নেতা ছিলেন, সেটা নাম তাকে বলা হতো খলিফা। এই খলিফার ক্ষমতাটা ছিল মুসলিম বিশ্বের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ ক্ষমতা। অর্থাৎ নবীজি মানে মুসলিমদের যিনি ধর্মপ্রচারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মারা যাওয়ার পরে তার যে 4 জন বিশ্বস্ত সাহাবী বা বন্ধু ছিলেন, আবু বকর, ওসমান, ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তো এদেরকে হাতে ক্ষমতা তুলে দেওয়া হয় পরপর, অর্থাৎ শাসন করে, তাদের মুসলিম যে সাম্রাজ্য সেটাকে শাসন করে। এবং তার বাইরে যে সমস্ত জায়গাতে মুসলিম শাসকরা ছিল তারা কিন্তু এই খলিফাকে মান্য করে চলতো, জনগণ এবং শাসক সবাই। আমরা যদি দিল্লি সুলতানিদের দিকে তাকাই, তখন দিল্লি সুলতানিরা আমি পড়ানোর সময় আমি বলেছিলাম যে খলিফার কাছ থেকে অনুমোদন নিতে হতো, তো সেই ব্যাপারটা ছিল তখন থেকে। এবং যখন তুরস্ক যখন প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাচ্ছে, তখন কিন্তু খলিফার ক্ষমতাটাকে কী করে দেওয়া হয়, লোপ পায় এবং কামাল পাশার নেতৃত্বে কিন্তু খলিফা পদটা কিন্তু বিলুপ্ত হয়ে যায় এবং তিনি শাসক হন সেখানকার কামাল পাশা।
তুরস্কের। তো এই খলিফার ক্ষমতা রক্ষার্থে কিন্তু ভারত বা ভারতীয় উপমহাদেশে কিন্তু জনগণ আন্দোলন শুরু করে। সেই আন্দোলনটা খিলাফত আন্দোলন, এবং তখন সেই সময় ভারতবর্ষে এটাও চলছিল, ওই যে অসহযোগ আন্দোলন চলছিল। তো গান্ধীজি চেয়েছিলেন যে একই সঙ্গে অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলনকে যদি যুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ তাহলে হিন্দু মুসলিম যে একসঙ্গে ঐক্য, সেই ব্যাপারটা যদি তুলে ধরা হয়, তাহলে আন্দোলনটা আরও বেশি জোর পাবে। সেই উদ্দেশ্যে তিনি কিন্তু এই খিলাফত আন্দোলনটাকে সমর্থন করেন। কিন্তু পরবর্তীকালে তাহলে এই খিলাফত আন্দোলন শেষ হয়েছে 1924 সালে কামাল পাশার নেতৃত্বে, যখন খলিফার তন্ত্রটা অবসান ঘটে। চলে যাবো আমরা পরের স্লাইডে। স্বরাজ্য দল 1923 সাল। স্বরাজ্য দল খুবই গুরুত্বপূর্ণ। এর আগে 1919 সালে কী বলেছে, মন্টেগু চেমসফোর্ডের কিন্তু যে রিপোর্ট সেটা হয়েছিল, মন্টেগু চেমসফোর্ড, এটা মনে রাখবে শুধু, মন্টেগু চেমসফোর্ড, এটা মনে রাখবে। চলো এবার আমরা দেখি এটা স্বরাজ্য আন্দোলন। অসহযোগ আন্দোলন ব্যর্থ হওয়ার পর চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু নতুন নীতি গ্রহণ করার মতো তারা ব্রিটিশ শাসনের ভেতর থেকে তাদের বাধা দেওয়ার পরিকল্পনা করেন। এর ফলে বাংলায় স্বরাজ্য দল বাংলা শক্তিশালী হয় এবং ব্রিটিশ নীতিতে বাধা দিতে থাকে। মানে এইখানে আমরা বলি ব্যাপারটা ঠিক কী ঘটলো। এই স্বরাজ্য দল বা চিত্তরঞ্জন দাস চাইতেন যে আমরা এমন কিছু করব যাতে আমরা ব্রিটিশ সরকারকে বাধা দিতে পারি। তাহলে ব্রিটিশ সরকারকে বা কোনো বিল পাস করতে যদি বাধা দিতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে বিধানসভার মধ্যে থাকতে হবে বা কেন্দ্রীয় আইনসভার মধ্যে থাকতে হবে। তাহলে আমাদের কী দরকার? তাদের ভোটে লড়তে হবে। তো কংগ্রেস সেই সময় ভোটে লড়ার পক্ষপাতী ছিল না। তো তিনি কী করেন, চিত্তরঞ্জন দাস কী করেন, কংগ্রেসের মধ্যে থেকে একটা দল তৈরি করেন নতুন, তার নাম কি? কংগ্রেস স্বরাজ্য দল বা কংগ্রেস স্বরাজ্য দল, কংগ্রেস স্বরাজ্য দল। তিনি এই দলটা গঠন করে কি করছেন, বাংলা, দিল্লি, পাঞ্জাব, এই সমস্ত জায়গায় যখন ভোটটা হয় 1923 সালের, ওই ভোটে অংশগ্রহণ করেন এবং ব্যাপকভাবে কিন্তু লাভ সমর্থন পান। এবং সেখানে তিনি কী করেন, এই বিধানসভার মধ্যে গিয়ে ব্রিটিশ সরকারকে বাধা দেওয়ার প্রচেষ্টা করেন। তাহলে এই দলটা কত সালে প্রতিষ্ঠা? 1923 সালে প্রতিষ্ঠা। কে তৈরি করেন? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। মতিলাল নেহরু কে ছিলেন? জওহরলাল নেহরুর পিতা, JL নেহরুর ফাদার, JL নেহরুর ফাদার। এরপর আমরা চলে যাব সাইমন কমিশন, ভেরি ইম্পর্টেন্ট। 1927 সাল পরিস্থিতি, ব্রিটিশ সরকার ভারতের সংবিধান সংস্কারের জন্য, এই যে মন্টেগু চেমসফোর্ড 1919 সালে করলো, তারপরে আবার কি হচ্ছে, তারপরে নতুন করে আরেকটা সংবিধান সংস্কার করার জন্য সাইমন কমিশন পাঠাচ্ছে 1927 সালে। ব্রিটিশ সরকার ভারতের সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন পাঠায়। কিন্তু এই কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। কি ছিল না? ভারতীয় প্রতিনিধি ছিল না। অর্থাৎ এরা মনে করতো যে ভারতীয়রা খুবই অশিক্ষিত মানুষ, ভারতের লোক বা ভারতের মানুষজন সক্ষম নয় যে তারা সংবিধানকে সংস্কার করবে বা সংবিধানকে নতুন করে করবে। তো সেই জন্য কোনো রকম ভারতীয় প্রতিনিধি কিন্তু ছিল না। তো ভারতীয়রা কী করে, ভারত যে সাইমন গো ব্যাক আন্দোলন শুরু করেন এবং লালা লাজপত রায় এই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে অংশ নিয়ে পুলিশের লাঠির আঘাতে কিন্তু তিনি নিহত হন। অর্থাৎ লালা লাজপত রায় একটা বিখ্যাত একদম বড় নেতা, পাঞ্জাব কেশরীও তাকে বলা হয় মাঝে মধ্যে। পাঞ্জাব কেশরী কেন বলছে, ওই আরেকটা জনকে রঞ্জিত সিংকেও বলে, কিন্তু এটাকেও এই লালা লাজপত রায়কেও কিন্তু বলা হয় পাঞ্জাব কেশরী। তো এই যে সাইমন গো ব্যাকের যে ছবিটা, চিত্রটা দেখো, এইখানে সাইমন গো ব্যাক, অর্থাৎ এই যে আন্দোলন সারা ভারত জুড়ে বিভিন্ন পাঞ্জাব থেকে শুরু করে দিল্লি, মুম্বাই, কলকাতা সমস্ত জায়গায় কিন্তু ভারতীয়রা কী করে, এখানে 3 জনের দল ছিল, কিন্তু সেখানে ভারতীয়রা অপমানিত বোধ করে যে আমাদের জন্য সংবিধান হবে, আমাদের দেশে এসে সংবিধান সংস্কার হবে, আমাদেরকে নিয়ে আইন হবে, আমাদের জন্য আইন হবে, অর্থাৎ আমাদের দেশেরই কোনো প্রতিনিধি থাকবে না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। সেই উদ্দেশ্যে কিন্তু সাইমন গো ব্যাক স্লোগান দেয় এবং তাদের কমিশনটাকে মানতে অস্বীকার করে। দেখো লালা লাজপতের মৃত্যু ও প্রতিশোধ 1928 সাল। সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের সময় লালা লাজপত রায় লাহোরে একটি প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। ব্রিটিশ পুলিশ সুপার জেমস স্কট লাঠিচার্জের নির্দেশ দেন। এতে লালা লাজপত রায় গুরুতর আহত হন এবং কয়েক সপ্তাহ পরে মারা যান। অর্থাৎ তিনি হাসপাতালে ছিলেন, ভর্তি ছিলেন, কোমায় ছিলেন। ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, চন্দ্রশেখর আজাদ জেমস স্কটকে হত্যার পরিকল্পনা করেন। ভুলবশত তারা জেমস স্কটের বদলে জন স্যান্ডার্সকে হত্যা করেন। ঠিক যেমন কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে অন্য একজনকে হত্যা করেছে, যিনি কেনেডি সাহেবকে হত্যা করে দিয়েছিল ক্ষুদিরাম বসুরা, সেই রকম
স্যান্ডার্সকে হত্যা করে 1928 সাল। পরে ব্রিটিশ সরকার ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে কিন্তু ফাঁসি দেয় 1931 সালে। তাহলে এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। লালা লাজপত রায় কিন্তু মৃত্যুবরণ করেন, খুবই গুরুতর, খুব দুঃখজনক ঘটনা। তিনি মৃত্যুবরণ করছেন লাঠির আঘাতে ব্রিটিশের। তাহলে একটা স্বাভাবিকভাবে এই যে তরুণ যুবক ভগৎ সিং, তারা কী ছিল, তিনি ছিলেন পাঞ্জাবি, এবং এই তরুণ যুবক, পাঞ্জাবের যারা তরুণ যুবক, তারা তো স্বাভাবিকভাবেই খুবই ক্ষিপ্ত হয় ব্রিটিশের বিরুদ্ধে। তো তাকে মারার নির্দেশ দিয়েছিল কি, জেমস স্কট। সেইখানেই তারা মারতে গিয়ে কিন্তু জন স্যান্ডার্সকে হত্যা করেন, এবং পরবর্তীকালে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের ফাঁসি হয়। এই ভগৎ সিং কিন্তু দিল্লি অ্যাসেম্বলিতেও কিন্তু বোমা ছুঁড়েছিল। তো তিনি এখানে বলেছিলেন যে বোমা ছোড়ার উদ্দেশ্য এটা ছিল না যে ওখানকার লোকজনকে মেরে দেবে। এই বোমাটা ফেলার উদ্দেশ্য ছিল বধির, অর্থাৎ বধিরকে শোনানোর উদ্দেশ্যে বোমাটা ফাটিয়েছিলেন। কেন বধির বলছেন? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তখন আন্দোলন তীব্র আকার ধারণ করেছে সারা ভারত জুড়ে, কিন্তু ভারতীয়দের জন্য কিন্তু তারা কিন্তু কোনো সময় কোনো কিছু ভাবেনি। তো তারা ভেবেছিল বা বলেছিল যে না, আমরা এই বধিরকে শোনানোর জন্য কিন্তু এই বোমাটাকে ফাটিয়েছি, বধিরের কানে যদি আওয়াজ পৌঁছায়, তাই আমরা এই বোমাটাকে অ্যাসেম্বলির মধ্যে, দিল্লি অ্যাসেম্বলির মধ্যে কিন্তু ফেলা হয়েছিল। পরবর্তীকালে কিন্তু এদের ফাঁসি হয়। তো তোমরা যারা এই ঘটনাবলীগুলো সব দেখতে চাও, তাহলে বেশ কয়েকটা সিনেমা আছে ভগৎ সিংকে নিয়ে। ভগৎ সিং, নামগুলো মনে পড়ছে না, সিনেমা সম্ভবত ভগৎ সিংই নাম। ববি দেওয়ালের একটা আছে, আর একটা আছে অজয় দেবগনের আছে। দুটোই তোমরা দেখো, ববি দেওয়ালেরটাও দেখেছি, অজয় দেবগনেরটাও আমি দেখেছি। তো তোমরা দেখতে পারো সিনেমাগুলো, দেশপ্রেম নিয়ে সিনেমা, খুবই ভালো লাগবে। যখন করা হয়, ব্রিটিশরা ভারতীয়দেরকে অংশ নিতে বাধা দেয়, মানে ভারতীয়দেরকে কোনো প্রতিনিধি রাখেনি সাইমন কমিশনে, অর্থাৎ সংবিধান সংস্কার করার কমিশনে। তো পরবর্তী সেই সময় কি হয় যে এই নেহেরু রিপোর্ট চালু করা হয়, নেহেরু রিপোর্ট প্রকাশ করা হয়। মানে তারা কি নেয় যে না আমরা পারবো না, আমরা পারবো। তো সেই উদ্দেশ্যে কিন্তু একটা রিপোর্ট প্রস্তুত করে মতিলাল নেহেরু। তো সেইটার নাম হচ্ছে নেহেরু রিপোর্ট। তো দেখো, ব্রিটিশ সরকার ভারতের প্রতিনিধি ছাড়াই সাইমন কমিশন গঠন করেছিল, কারণ কংগ্রেসের নিজেদের সংবিধান প্রস্তাব করার কিন্তু সিদ্ধান্ত নেয়। মতিলাল নেহেরু এই রিপোর্ট প্রস্তুত করেন যাতে ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাস, অর্থাৎ আত্মশাসন বা সাহিত্য শাসন চাওয়া হয়েছিল। প্রতিক্রিয়া, জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসু সম্পূর্ণ স্বাধীনতা দাবি করেন, যা গান্ধীর মূলনীতির চেয়ে বেশি কঠোর ছিল। ব্রিটিশ সরকার কিন্তু এই রিপোর্টটাও প্রত্যাখ্যান করে। একটা রিপোর্ট আমি পড়ছিলাম কিছুদিন আগে, এই সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু, তারা কিন্তু মানে সহোদর ভাইয়ের মতো ব্যবহার করতেন। একটা সময় কমলা নেহেরু অসুস্থ হয়ে যান এবং মৃত্যুবরণ করেন, তো 1935 সালের দিকে। তো তখন জওহরলাল নেহেরু, তখন সুভাষচন্দ্র বসু ছিলেন কিন্তু বিদেশে। তিনি খবর পান, তখন কিন্তু তিনি আসেন নেহেরুর কাছে, এবং 3 দিন তিনি নেহেরুর সঙ্গে ছিলেন, উপবাস করেছিলেন, সমস্ত রীতিনীতি পালন করেছিলেন। এবং এক সময় কমলা নেহেরুকে কিন্তু ডাক্তার দেখানো বা সমস্ত কিছু পরামর্শ বা এইগুলো সুভাষচন্দ্র নিজের একা দায়িত্বে কিন্তু পালন করেছিলেন। অর্থাৎ একটা ভাই যদি যে কাজগুলো করে নিজের ভাই, সেই রকম কাজ কিন্তু করতেন সুভাষচন্দ্র বসু। অনেক ক্ষেত্রে আমাদের এই এইগুলোকে বিভিন্ন ইতিহাসকে বিকৃত করে দেখানোর চেষ্টা করা হয় সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরুর মধ্যে, কিন্তু তা নয়। তারা বরাবরই খুব ভালো বাগ্মী ছিলেন, এবং সেই সময় খুবই দুজন একদম সমান্তরালভাবে একদম জনপ্রিয় ছিলেন, এবং খুবই দুজন একে অপরের খুব ভালো সম্পর্ক নিয়ে চলতেন। এরপরে দেখো পূর্ণ স্বরাজ ঘোষণা 1929 থেকে 30। এইটা একটা খুব যুগান্তকারী ঘটনা। লাহোরে রাভি নদীর তীরে 1929 সালে কংগ্রেসের অধিবেশনের জন্য জওহরলাল নেহরুকে সভাপতি নির্বাচন করা হয়। তিনি এই অধিবেশনে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ পূর্ণ স্বরাজ ঘোষণা করেন। তারপরে 26শে জানুয়ারি 1929 সালকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ব্রিটিশ কর শাসন মানবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে 26শে জানুয়ারি 1930 সালে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, আমরা বর্তমানে একটা দিন পালন করি, যেটা আমাদের কিছুদিন আগে পালন হয়ে গেল, যে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। কেন করা হয়েছে এই দিনটা? এই দিনটা করা হয়েছে কিন্তু এই দিনটাকে স্মরণীয় রাখার জন্যই। তাহলে এই দিনটা 1930 সালে 26শে জানুয়ারি, মানে এই 1930 সালে যখন এইটা হয়, লাহোরে যখন কংগ্রেসের সভাটা হয়, তখন বলা হয় যে আমরা 26শে জানুয়ারি একটা দিন পালন করবো রাভি নদীর তীরে। জওহরলাল নেহরু কিন্তু স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, এবং সেই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। এবং স্বাধীনতা পাওয়ার পূর্ব পর্যন্ত এই 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করতো সারা দেশের মানুষ এবং জাতীয় কংগ্রেস। পরবর্তীকালে আমাদের দেশ 15 আগস্ট 1947 সালে স্বাধীনতা পায়। তো এই দিনটাকেও স্মরণীয় রাখার জন্য তখন কী করা হয়, যে না, আমাদের তো যে সংবিধান, সেটা 26শে নভেম্বর 1949 সালে সেটা সই স্বাক্ষর বা সমস্ত কিছু তৈরি হয়ে গেছিলো, কিন্তু তারপরেও 2 মাস অপেক্ষা করা হয় যে আমাদেরকে এই দিনটাকে স্মরণীয় রাখার জন্য। তাহলে এই দিনে আমরা প্রজাতন্ত্র দিবসটা পালন করি। তাহলে এই প্রজাতন্ত্র দিবসটা 26 তারিখ হওয়ার পেছনে কারণটা হচ্ছে কিন্তু এই দিনটা। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। মোটামুটি ক্লাসের শেষের দিকে উপনীত হয়ে গেছি।
তাহলে এই ছবিটা তো তোমাদেরকে আগেই দেখালাম। তো আজকের যে ক্লাসটা আমি করলাম 1930 পর্যন্ত অর্থাৎ স্বাধীনতা পর্যন্ত, এর পরবর্তী ক্লাসটা 1930 থেকে 1947 সাল পর্যন্ত অর্থাৎ পূর্ণ স্বাধীনতা আমাদের যাওয়ার জন্য হবে। তার মধ্যে যে বিভিন্ন দিকগুলো রয়েছে, অভয় পরিকল্পনা, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, তারপরে আগস্ট অফার, দ্বিজাতিতত্ত্ব, লাহোর প্রস্তাব এবং বিভিন্ন যে দিকগুলো, নৌবিদ্রোহ, এইগুলো আলোচনা করব। তারপরে আইনের ট্রায়ালস, আজাদ হিন্দ ফৌজ, এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তী ক্লাসটা আমরা করব, অর্থাৎ আমাদের তখন শেষ মডার্নের শেষ ক্লাসটা আমাদের হবে। আজকের এই ক্লাসটা তোমরা একটু বারবার করে দেখবে, যাতে এখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো তোমরা বা এই নোটগুলো তোমরা ভালো করে দেখা হচ্ছে সামনের কোনো ক্লাসে। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ। বন্ধ করো।